প্রচারণায় প্রায়ই আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রিটার্নিং অফিসারই ব্যবস্থা নেবেন বলছে নির্বাচন কমিশন। নিরাপত্তা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থানা বসানোর উদ্যোগে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার 20টি স্থানে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। প্রতিরোধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। মহাসড়ক 4 লেনে উন্নীত করার তাগিদ। বিশ্ববাজারে পাটজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা সংকটে দেশে উৎপাদন হচ্ছে কম। বাজার ধরে রাখতে সরকারের সহায়তা চাইলেন ব্যবসায়ীরা। এবং চাহিদা কমে যাওয়ায় চিংড়ি রফতানিতে বিপর্যয়। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের অর্ধশত হ্যাচারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুরুতে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। প্রচারণার মাঠে নেমে মেয়র থেকে কাউন্সিলর অনেক প্রার্থী তোয়াক্কা করছেন না নির্বাচনী আচরণবিধির। এতে হর হামেশাই ঘটছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এমন অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই আছেন তারা। অন্যদিকে আচরণবিধি নিয়ন্ত্রণে রিটার্নিং অফিসারকেই ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশন। রাশেদ লিমনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা 10টা। নির্বাচনী আচরণবিধি অনুসারে দুপুর 2টার পর মাইকিং করে প্রচারণা শুরু করার কথা থাকলেও মানছে না অনেকেই। আচরণবিধিতে একই সঙ্গে একাধিক মাইকের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তার তোয়াক্কা করছেন না অনেকেই। এদিকে দেয়ালে পোস্টার লাগানোর নিয়ম না থাকলেও রাজধানীর দেয়ালগুলো এখন যেন প্রার্থীদের প্রচারণার ক্যানভাস। দৃষ্টান্তমূলক তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্রমেই বাড়ছে এর প্রবণতা। যদিও রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই আছেন তারা। আচরণবিধির বিষয়ে কাউকে 1%ও ছাড় দেওয়া হবে না, এটাই পরিষ্কার। আমার কাছে যে সকল অভিযোগ আসে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট 6 জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের 11 জন 19 জন সরকারি রিটার্নিং অফিসার ওনারা নির্বাচন এলাকায় ঘুরছেন। এর মধ্যে কিন্তু আমরা জরিমানা করেছি আমরা 39 জনকে। এমন অবস্থা নির্বাচনের জন্য বিপজ্জনক বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। এক্ষেত্রে কমিশনের হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন তিনি। আচরণবিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের একটা এফেক্টিভ রোল দেখা যাচ্ছে না বলে এগুলো বাড়ছে। এবং এতে হবে কি, ক্রমেই ইলেকশন কমিশনের যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা কমে আসবে এবং কমে আসছে। ইলেকশন কমিশনকে দৃশ্যমান হতে হবে এবং নির্বাচন কমিশনকে তার সাধ্যে যা আছে সব অস্ত্র ব্যবহার করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি রিটার্নিং অফিসারের মাধ্যমে সমাধানের কথা বলছেন নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবে। কোথাও ব্যবস্থা না নিলে সরাসরি জানলে আমরা তখন তাকে নির্দেশ দিতে পারবো। 28 এপ্রিল হবে 2 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে বিষয়ে আগামী 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে গতকাল বৈঠক শেষে তিনি একথা জানান। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করা হলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। যেকোনো নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করে নির্বাচন কমিশন। রোববার সকাল 11টায় শুরু হয় ডিসিসি ও সিসিসি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন বাহিনীর বৈঠক। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররাও। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। সবাই বলছেন যে নির্বাচন পূর্ববর্তী অবস্থা খুব ভালো রয়েছে এবং কিন্তু আমরা খুব সতর্কতার সাথে এগুলা পর্যালোচনা করছি। কোন বাহিনীর থেকে কতজন লোক থাকবে, সেন্টারে কতজন থাকবে, ঘুরবে কতজন, টহল দিবে কতজন, এগুলি সমস্ত ওনারা বসে ঠিক করবেন। আমরা সেগুলো অ্যাপ্রুভ করব
সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সেটাও আমরা কমিশনে সিদ্ধান্ত নিব। তবে তিনি বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনো না হলেও বিদ্যমান বাহিনীগুলোকেই আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি যে কোনো ভোট কেন্দ্রে কোনো রকম অহেতুক ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া। কেউ যদি বল প্রয়োগ করে দ্বিগুণ বল প্রয়োগ করে তা প্রতিরোধ করা হবে। আর আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানাতে প্রার্থীদেরকে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার। এবং তারা রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষে জনগণের সাড়া দেখে আওয়ামী লীগ শঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণের ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে গণসংযোগ করতে রোববার বিকেল 4:30টার দিকে গুলশানের বাসভবন থেকে উত্তরার দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5টার কিছু আগে উত্তরা মডেল টাউনে এসবি প্লাজার সামনে থামে তার গাড়িবহর। সেখানে প্রায় 20 মিনিট অবস্থান করে বাস মার্কায় ভোট চান তিনি। এরপর উত্তরা রাজুক কমপ্লেক্স সহ আরো কয়েকটি পয়েন্টে গণসংযোগ করেন বিএনপি চেয়ারপারসন। এর আগে উত্তরার জসিমউদ্দিন সহ প্রতিটি গণসংযোগ পয়েন্টে বেগম জিয়াকে কালো পতাকা প্রদর্শন করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের সমর্থনেও স্লোগান দেন। উত্তরা 9 নম্বর সেক্টর দিয়ে বেরোনোর সময় এক পর্যায়ে বেগম জিয়ার গাড়িবহর ঘিরেও ধরেন তারা। উত্তরা থেকে বেরিয়ে সন্ধ্যার পর কুড়িল, বাড়িধারা ও উত্তরবাড্ডায় প্রচারণা চালান বেগম খালেদা জিয়া। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান তিনি। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব, কেন আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছেন সব জনগণ আছে। গণসংযোগকালে জনগণের সাড়া দেখে ক্ষমতাসীনরা উদ্বিগ্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাপক সাড়া, এই সাড়া দেখে এখন আওয়ামী লীগ এখন পাগলের মতো অবস্থা হয়ে গেছে, এখন তারা সন্ত্রাসী শুরু করে দিয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে 3 সিটিতেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বিজয়ী হবেন বলেও মন্তব্য করেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। একা একা নিজের মনে একা বসে ভাবা, সব বসে কেন একা 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 আবার লাইফ হয় নাকি? ফ্রেন্ড ছাড়া লাইফ চলে কি পথ? নেট ছাড়া ফ্রেন্ড ইম্পসিবল, নেট ছাড়া তো লাইফটা বোরিং। বন্ধুত্ব জমে শেয়ারিং এ, আর শেয়ারিং জমে স্মার্টফোনে। তাই এয়ারটেল 3G ইন্টারনেটের বেস্ট এক্সপিরিয়েন্স আর অফার বেছে নিতে ডায়াল করো *121*999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। সিটি নির্বাচনে তাবিথ আওয়ালের বাস প্রতীকের জন্য বেগম খালেদা জিয়ার প্রচারণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 3 মাস আগে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে এখন বাস প্রতীকে ভোট চাইছেন তিনি। কৃষক লীগের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ পুড়িয়ে মারার কারণে বিএনপি নেত্রীকে দেশের মানুষ এখন ঘৃণা করে। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী কৃষি এবং কৃষকের জন্য নেয়া সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। বলেন, কৃষি খাতে এখন পর্যন্ত যে 40,000 কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে তা কৃষকের জন্য সরকারের বিনিয়োগ। এদেশের কৃষক শ্রমিক। শেখ হাসিনা বলেন, বিএনপির টানা হরতাল অবরোধে অন্যান্য খাতের মতো দেশের কৃষি খাতও ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, সে সময় বিএনপি নেত্রীর নির্দেশে নির্বিচারে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর এখন সিটি নির্বাচনকে সামনে রেখে সেই সাধারণ মানুষের কাছেই বেগম জিয়ার ভোট চাওয়ার সমালোচনাও করেন তিনি। এখন আবার উনি নেমেছেন, পেট্রোল বোমা ককটেল বিলি করে বেরিয়েছেন, এতদিন বাসে আগুন দিয়ে জ্বালিয়েছে, এখন আবার দেখি লিফলেট বিলি করে। আর টাকা দিয়েছে কে? ওই আব্দুল আওয়াল মিন্টুর টাকাই সব থেকে বেশি ওই বাস পোড়ানো, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানোতে ব্যবহার হচ্ছে। যে মানুষটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারলো তাকে মানুষ ঘৃণা করে। যে এইভাবে মানুষ পুড়িয়ে মারতে পারে সে হচ্ছে ঘৃণ্য বস্তু। প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চেয়ে জ্বালাও পোড়াওয়ের খবর বেশি প্রচার পাচ্ছে। খালেদা জিয়া লাল টুকটুক শাড়ি পরে দিয়ে উনি যে বাসে আগুন দিয়েছেন সেই বাসের কথা বলে
আমি আর কিছু বলতে চাই না, উনি লিফলেট বিলি করছেন। আর আমাদের সব পত্রিকা বড় বড় ছবি, হেডলাইন। তা এখন দেখতেছি মানুষ পড়ালে আর পড়ালেই তো হেডলাইন পাওয়া যায়, উন্নয়নের কাজ করলে পাওয়া যায় না। উন্নয়নের কাজের কোনো মূল্য এদের কাছে নাই। কেন এই দৈন্যতাটা কেন? অনুষ্ঠানে সরকারের উন্নয়ন বার্তা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, মাদারীপুরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ, দায় স্বীকার চেয়ারম্যানদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নববর্ষের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে গতকাল শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শাহবাগ থানায় বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে চিহ্নিত করা গেছে। আর পুলিশ কর্মকর্তারা বলছেন নারী লাঞ্ছনার ঘটনায় বিভিন্ন মাধ্যমে বিকৃত তথ্য এসেছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সময়টা নষ্ট করেন, ফলাফলটা আমাদেরকে দেন না, কতটুকু সহযোগিতা চান আপনারা? বাংলা নববর্ষের দিন টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে রোববার শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার পর বেশ কদিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারা এবং ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন আগামী 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর পদক্ষেপ নেবেন তারা। আজকে 3 দিন হয়ে গেল, তাদের একজনকেও ধরতে পারেন নাই, যাদের অ্যারেস্ট করে আপনাদের দেওয়া হয়েছিল তাদেরকে পর্যন্ত ছেড়ে দিতে না। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কথা বলেন আশপাশের মানুষের সঙ্গে। পরে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। বৈঠক শেষে প্রক্টর জানান জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আর পুলিশ বলছে ঘটনাটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। তবে ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিকৃত তথ্য এসেছে বলেও দাবি পুলিশ কর্মকর্তার। ফুটেজে আপনার অনেক আবার বিকৃত তথ্য এসেছে অনেকগুলো, এটা এই মুহূর্তে বলতে চাই না। হয়তো দেখা গেছে যে সেই জগন্নাথ হলের একটা দৃশ্য একটা পত্রিকা এসেছে যে যার সাথে এর কোনো সামঞ্জস্য নেই। তা আমরা সেই বিষয়গুলো আমাদের প্রতিবেদনে আমরা নিয়ে আসবো, যেটা প্রকৃত ঘটনা ঘটেছে সেটাই আমরা আনার চেষ্টা করবো। তারা কারা তাদেরকে শনাক্ত করাটা যায়নি, চিহ্নিত করা গেছে কিন্তু শনাক্ত করা যায়নি। যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতো তাহলে এতদিন তাদের সম্পর্কে তথ্য আমার কাছে চলে আসতো এবং আমাদের পক্ষ থেকে আমরা যে ব্যবস্থা প্রতি সময় সবসময় যেভাবে নিয়ে থাকি আমরা অলরেডি নিয়ে নিই তাদের ব্যবস্থা। এছাড়া নারী লাঞ্ছনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তার চেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পুলিশের উপরে যে যা বলে পুলিশ তাই বলছে, পুলিশ তো এখানে চাবিওয়ালা একটা পুতুল ছাড়া কোনো কিছু না। প্রশাসন এবং পুলিশের কাছে আমাদের এইটাই প্রশ্ন যে তারা আসলে কি করতে চাচ্ছে। এই যে কাহিনীটা হয়ে গেল সে কাহিনীটাকে তারা ধামাচাপা দিতে যাচ্ছে। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আবারও সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জোর প্রচারণা চালাচ্ছে দক্ষিণের 52, 53 ও 54 নম্বর ওয়ার্ডের প্রার্থীরা। ঢাকঢোল পিটিয়ে মিছিল মিটিং না করলেও সময় নষ্ট করতে চাইছেন না তারা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভোট চাইছেন। আর নানা নাগরিক সমস্যার জর্জরিত ভোটাররা বলছেন দেখে শুনে এবং নিজের বিচার বুদ্ধিতেই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এই সড়কেই একসময় চলাচল করত যানবাহন। আজ সেই রাস্তায় জমে আছে নোংরা পানি, বসতি গড়েছে মশা আর মাছি। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড জুরাইনের 1 নম্বর সড়কের চিত্র এটি। 52, 53 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়ও একই চিত্র। চারদিকে উৎকট দুর্গন্ধ, ড্রেন সুয়ারেজের উপচে পড়া নোংরা পানি উঠে এসেছে রাস্তায়। এ নিয়ে আক্ষেপের শেষ নেই এলাকাবাসীর। এই রাস্তাটা সিটি কর্পোরেশন কংক্রিট ঢালাই করা রাস্তা। এই রাস্তায় জলাবদ্ধতা এবং ময়লা দীর্ঘদিন যাবৎ ময়লা নেয় না, এই অবস্থা আছে। আগে এখান থেকে ট্রাক চলতো, ট্যাক্সি চলতো। সামান্যতম বৃষ্টি হলেও হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এখানে, ঠিক আছে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে পানি ঢুকে যায়। বাসার ময়লা রাস্তার মধ্যে জমা করে এই ময়লা দীর্ঘদিন পরে দুর্গন্ধ ছড়াচ্ছে, অসুখ বিসুখ ছড়াচ্ছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে এলাকার সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। ঘুরে ঘুরে ভোটারদের সুখ দুঃখের কথা শুনছেন, করছেন জনসংযোগ। নতুন প্রজন্ম সাথে নিয়ে এলাকার সমস্যাগুলি আমি চিহ্নিত করব এবং সেই সমস্যাগুলি এক এক করে নিরসনে আমি ব্যবস্থা নিব। আমি এলাকার উন্নয়নের কাজ করব, এই এলাকায় জলাবদ্ধতা মুক্ত করব,
এলাকার সন্ত্রাস মুক্ত করব। যেহেতু আমি একজন নারী, আমার সবচেয়ে বড় কাজ থাকবে গরিব নারী যারা আছে তাদের পাশে থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করব। অন্যদিকে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। এমন একজন জনপ্রতিনিধি চাই, যেই জনপ্রতিনিধি আমাদের এলাকার উন্নয়ন সুখে দুঃখে আমাদের পাশে থাকবে। জনগণের জন্য বা আমাদের জন্য যে কাজ করবে তাকেই আমরা ভোট দিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব জুরাইন 53 নম্বর ওয়ার্ড, মুরাদনগর 52 নম্বর ওয়ার্ড এবং পশ্চিম জুরাইন, নতুন জুরাইন, আলমবাগ ও পোস্তগোলা নিয়ে গঠিত 54 নম্বর ওয়ার্ড। এ 3 ওয়ার্ডের মোট অধিবাসী 7 লাখেরও বেশি। এদের মধ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় 1,04,000। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে মতিহার থানা ক্যাম্পাসে স্থানান্তর করা হবে এমন খবরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে যদি ক্যাম্পাসে থানা বসানো হয় তাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। পাশাপাশি সিন্ডিকেটে উত্থাপিত বিষয়টির ব্যাপারে আপত্তি জানিয়েছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ছাত্র শিক্ষকরা না চাইলে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের শক্তির জানান দিতে, কখনো বা বিরোধী দলের ছাত্র সংগঠনগুলোর উপর এভাবে চড়াও হতে দেখা যায় ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের। এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসে মতিহার থানা বসানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে থানা স্থাপন করা হলে ক্যাম্পাসে অপরাধ প্রবণতা বাড়ার পাশাপাশি নিজেদের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। আমার তো একটা স্বাধীনতা আছে, ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে আমার তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে। এখানে পুলিশ থাকে, এটা মেনে নেওয়াটা আমাদের কাছে মাঝে মাঝে ইম্পসিবল হয়ে যায়। সেখানে থানা কেন থাকবে ক্যাম্পাসের মধ্যে? দূরে নেওয়ার প্রবণতা তো অবশ্যই বাড়বে। সেখানে হয়তো একজন নিরপরাধ স্টুডেন্ট খুব হ্যারাস করবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে ক্যাম্পাস হলো মুক্ত বুদ্ধি চর্চার একটি স্থান। এখানে থানা স্থাপন করা হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। পাশাপাশি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা এর ঘোর বিরোধী। বিশ্ববিদ্যালয় আসলে একটা জ্ঞান চর্চার কেন্দ্র, এটা কোনো অপরাধ কেন্দ্র না। আর এখানে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন, সার্বভৌমত্ব, স্বাধীনতা, বিশ্ববিদ্যালয়ের 73 অ্যাক্ট সব মিলিয়ে এখানে আসলে বর্তমানে যে পুলিশের চলাচল, এটা আসলে ঠিক না। বাইরে থেকে যখন ক্যাম্পাসের ভেতরে অবাধে অন্য আরেকটা সরকারি প্রশাসনের লোকজনের আসা যাওয়া হবে, তখন দেখা যাবে কি যে ক্যাম্পাসের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন ছাত্র শিক্ষক সবার নিরাপত্তার জন্য বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছিল। তারা না চাইলে ক্যাম্পাসে থানা স্থাপন করা হবে না। অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ঘটে আসছে বলে আমরা সবসময় দেখে থাকি। সেটাকে সামনে রেখেই আসলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। তবে যদি আমাদের পরিবারের সদস্যদের অমত থাকে কিংবা আপত্তি থাকে, সেটা নিশ্চয়ই আমরা সম্মান করব। এ ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই তারা না চাইলে ক্যাম্পাসে থানা স্থাপন সম্ভব নয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যশোরে বোমা হামলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতা সহ 3 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় গতরাত 8:30টার দিকে আওয়ামী লীগ নেতা মহসিন আলী সহ কয়েকজন সদর উপজেলার চিরুনি কল এলাকায় দাঁড়িয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা মেরে পালিয়ে যায়। এতে মহসিন সহ 3 জন আহত হন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মহসিন আলীর অবস্থার গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শান্তি শৃঙ্খলা কমিটি এবং আমাদের দলীয় লোকজন সবাই একসাথে ছিল। অতর্কিতভাবে সন্ত্রাসীরা তাদের উপর বোমা চালাইছে। অশুভ অসামাজিক যে শক্তি আছে এরকম আর কি, যারা অর্ধেক ব্যবসায়ী এরাই আর কি, এরাই মূলত এই সমস্ত শৃঙ্খলা কমিটির উপরে এবং এলাকার দীর্ঘ মানুষের উপরে, সামাজিক লোকদের উপরে বিভিন্ন সময় হামলা চালায়। জলকেলির মধ্য দিয়ে বরগুনায় শেষ হল রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। বর্ষবরণের এই আয়োজনের খবর থাকছে সময় সংবাদের শেষাংশে। সঙ্গে থাকবেন আশা করি। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের 20টি স্থানে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে যাত্রী ও পথচারীর প্রাণ গেলেও দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে না কার্যকর কোনো ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন দুর্ঘটনা রোধে এই মহাসড়ক 4 লেনে উন্নীত করা জরুরি।
মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় ৭৬ কিলোমিটার রাস্তার মধ্যে ৩০ কিলোমিটারে রয়েছে ২০টি স্পট। এসব স্পটে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শুধু প্রাণহানি নয়, দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন এমন সংখ্যা অনেক। নিহতের স্বজনরা তাদের প্রিয় মানুষকে হারিয়ে এখনো কান্নায় ভেঙে পড়েন, আর সহপাঠীরা শ্রেণীকক্ষে খুঁজে ফিরে হারানো বন্ধুকে। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে ভটভটিতে এই চাপা পড়ে অ্যাক্সিডেন্টটা হয়, কোনো প্রতিরোধ ছিল না। নিয়ে চলে গেছে, এখন কষ্ট মানে মায়ের যা হয় তাই হচ্ছে। রিয়াদ আমাদের ভালো বন্ধু, রিয়াদের সাথে খেলতাম পড়তাম। যে ড্রাইভার তাকে মেরেছে, আমরা চাই তার যেন কঠিন শাস্তি হয়। অধিক দুর্ঘটনা কবলিত বাঘোপাড়া, গোকুল ও ঠ্যাঙ্গামার এলাকার রাস্তা পারাপারের সুব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করতে হয় ছাত্রছাত্রী ও পথচারীদের। ছাত্রছাত্রী এখানে আসে, পারাপার হতে দেখা যাচ্ছে কি যে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারে। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তো এমতো অবস্থায় এখানে একটা ফুট ওভার ব্রিজ হলে ভালো হয়। দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ গাড়ি, অদক্ষ চালক, দ্রুত গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং, ওভারলোডিং আর মহাসড়কে ভটভটি চালানোকে দায়ী করলেন দুর্ঘটনা প্রবণ এলাকার মানুষ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়িগুলো রোডে বের করলে বা চালাতে গেলে ভারসাম্য হারিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এবং তাই ঘটতেছে। পথচারীদেরও কিছু অসতর্কতা আছে, তো সবচেয়ে বড় কারণ আমি মনে করি যে গাড়ি চালকদের অসতর্কতা। এই অবস্থায় দুর্ঘটনা কমিয়ে আনতে জনসচেতনতার পাশাপাশি মহাসড়ককে 4 লেনে উন্নীত করার উপর গুরুত্ব দিলেন জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। বাজার ঘাট, দোকানপাট হাইওয়ের পাশ থেকে দূরে সরিয়ে নিতে হবে। 30টি ব্ল্যাক স্পট আমরা ঠিক করেছি, যেগুলোতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। জেলার পুলিশ বিভাগ ও হাইওয়ে পুলিশের তথ্য মতে গত অক্টোবর থেকে 6 মাসে বগুড়া হাইওয়ে অংশে দুর্ঘটনার সংখ্যা 230টি। এর মধ্যে মারা গেছেন 70 জন, আহত হয়েছেন 2 শতাধিক। সময় সংবাদ, বগুড়া। বিশ্ববাজারে পাটজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা থাকার পরও সে তুলনায় উৎপাদন করতে পারছেন না দেশের উদ্যোক্তারা। ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠান পাট দিয়ে তৈরি নানা পণ্য বাজারজাত করলেও তা মেটাতে পারছে না চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, গত অর্থ বছরে পাটজাত পণ্যের রফতানি কমেছে প্রায় 80%। একই ধারা অব্যাহত রয়েছে চলতি অর্থ বছরেও। তাদের মতে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে এ খাত হতে পারে রফতানি আয়ের অন্যতম প্রধান উৎস। জুবায়ের ফয়সালের রিপোর্ট। শুধুমাত্র ব্যাগ আর বস্তা নয়, সোনালী আশখ্যাত পাট দিয়ে তৈরি হচ্ছে বাহারি শোপিস, দেয়ালিকা কিংবা নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। গেল কয়েক বছরে দেশ ও দেশের বাইরে এসব পণ্যের চাহিদাও বেড়েছে, তবে নানা কারণে ভোক্তাদের চাহিদা মেটাতে পারছে না উৎপাদনকারীরা। কাঁচা পাট রপ্তানি করলে এই মুহূর্তে $500 থেকে $600 আমরা পাচ্ছি। আমরা যদি ট্র্যাডিশনাল জুট গুডস তৈরি করে থাকি তাহলে সেখান থেকে পাচ্ছি আমরা $1500 থেকে $2800। কিন্তু ডাইভার্সিফাইড প্রোডাক্ট যদি আমরা তৈরি করে থাকি, করতে সক্ষম হই, তাহলে প্রতি টন থেকে আমরা $3000 থেকে ইভেন $10,000 পর্যন্ত আমরা আর্ন করা সম্ভব। শুধু বাইরে না, দেশেও প্রচুর চাহিদা আছে, এত চাহিদা যে আমরা ফুলফিল করতে পারছি না। আমাদের লিমিটেশনগুলোর কারণে আমরা ফুলফিল করতে পারছি না। এর মধ্যে যেমন একটা আমরা ফেব্রিক্স পাচ্ছি না। এর মধ্যে 2016 সাল নাগাদ বেশ কয়েকটি দেশে পলিথিন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে বিশ্বে বাংলাদেশের পাটের তৈরি ব্যাগ কিংবা অন্যান্য সামগ্রীর নতুন বাজার তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সে বাজার ধরা সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন উদ্যোক্তারা। নতুন যে মার্কেটগুলো তৈরি হয়েছে বা হচ্ছে, সেই মার্কেটে যদি আমরা জুটটাকে অ্যাকোমোডেশন করতে পারি, সেখানে কর্মসংস্থান তৈরি হবে, আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের প্রফিট মার্জিন বাড়বে, এবং সর্বোপরি এই সেক্টরটা যে একটা জায়গাতে থমকে আছে, এটা এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে। গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান নেই যারা দক্ষ স্কিল ওয়ার্কার তৈরি করবে, এরকম কোনো প্রতিষ্ঠান নেই। সো আমাদের ওয়ার্কার নিয়ে অনেক প্রবলেম পেতে হয়। গার্মেন্টস সেক্টরে অনেক ওয়ার্কার আছে, বাট আমরা খুঁজলেও 2টা স্কিল ওয়ার্কার পাই না। দেশে প্রতি বছর গড়ে 78 লাখ বেল পাট উৎপাদন হয়। এর মধ্যে 18 থেকে 20 লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়। এছাড়া সরকারি বেসরকারি জুট মিলগুলোয় পাটজাত পণ্য প্রস্তুতে 40 থেকে 42 লাখ বেল ও বিভিন্ন হস্তশিল্প প্রতিষ্ঠানে প্রয়োজন হয় 5 থেকে 7 লাখ বেল পাট। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে চাহিদার পাশাপাশি দাম কমে যাওয়ায় দেশের হিমায়িত চিংড়ি রফতানি বিপর্যয়ের মুখে পড়েছে। আর এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে হ্যাচারি শিল্পে। গত 4 মাসে চাষিরা চাহিদার অর্ধেকেরও কম চিংড়ি পোনা কেনায় লোকসানের মুখে পড়েছে কক্সবাজারের 50টি হ্যাচারি। এ অবস্থায় হ্যাচারি মালিকরা দ্রুত এ সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের সহায়তা চেয়েছেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিংড়ি, আর চিংড়ির ৮০% পোনা সরবরাহ করে থাকে কক্সবাজারের 50টি হ্যাচারি। বর্তমানে চিংড়ি পোনা উৎপাদনের ভরা মৌসুম চলছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার পাশাপাশি দাম কমে যাওয়ায় হিমায়িত চিংড়ি রপ্তানিতে বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় চিংড়ি উৎপাদনকারী অঞ্চল সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের চাষিরা হ্যাচারি থেকে চিংড়ি পোনা কেনা কমিয়ে দিয়েছেন। আর উৎপাদিত পোনা বিক্রি না হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছে কক্সবাজারের হ্যাচারিগুলো। চাষিরা আমাদের কাছ থেকে পোনা নিচ্ছে না, বিদায় আমাদের চিংড়ি পোনা নষ্ট হয়ে যাচ্ছে। একটা পোনা উৎপাদন করতে খরচ হয় প্রায় 30 পয়সার মতো, কিন্তু এটা আমরা 12 থেকে 15 পয়সার বেশি কোনোভাবেই পাচ্ছি না। এই অবস্থা বিরাজমান থাকলে আমাদের হ্যাচারি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের প্রোডাকশনের যে অবস্থা, পোনা বিক্রি করতে পারতেছে না, মালিক আমাদের বেতন দিতে পারতেছে না। এই অবস্থা চলতে থাকলে হ্যাচারি, চিংড়ি চাষি সহ এ শিল্পের সাথে জড়িতদের জীবন জীবিকা হুমকির মুখে বলে জানালেন এই হ্যাচারি মালিক। রপ্তানি বন্ধের পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা এই বিষয়টি পরিষ্কার করা দরকার। এভাবে যদি বন্ধ থাকে তাহলে হ্যাচারি, চিংড়ি চাষি সহ এই শিল্পের সাথে জড়িত তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাবে। আর হ্যাচারি মালিক সমিতির নেতারা দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক্সপোর্টটা সেভাবে হচ্ছে না, বিধায় এই সমস্যা। সুতরাং গভর্নমেন্টকে এখানে অবশ্যই তার নজর দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। জানুয়ারি থেকে জুন মাস উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারের 50টি হ্যাচারি 1000 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে থাকে চাষিদের, কিন্তু গত 4 মাসে সরবরাহ করেছে মাত্র 400 কোটি পোনা। সময় সংবাদ, কক্সবাজার। মাদারীপুরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ জনগণ। এছাড়া রয়েছে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ। চেয়ারম্যানরা অতিরিক্ত অর্থ নেওয়ার কথা স্বীকার করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সরকারিকরণের দাবি জানিয়েছেন। তবে জেলা প্রশাসক এসব অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি নিয়মে প্রতিটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে প্রতিটি কাজের জন্য বাজার মূল্যের অর্ধেক মূল্য নেয়ার কথা, কিন্তু মাদারীপুরের 2-1টি বাদে অধিকাংশ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নেওয়া হচ্ছে 2-3 গুণেরও বেশি অর্থ। এমন অভিযোগ সেবা নিতে আসা ভুক্তভোগীদের। অনেকেই আবার একাধিকবার এসেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। আমরা অনেক দূর থেকে আসি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সেবা পাওয়ার জন্য, কিন্তু আমরা আসি ঠিকই, কিন্তু আমরা এসে দেখি বন্ধ থাকে। অনেক সময় গিয়ে পাই না এবং সেবাটা নিতে পারি না। জনগণ কাট করতে গেলে আমাদেরকে 80 টাকা 100 টাকা রেখে দেয়। টাইম দেয় অমুক টাইমাইও, আবার তাছাড়া এসে টাইমে গেলে দেন আমার হাতে সময় নেই, পরে দিমু কিছু টাকা পয়সারও দায় দ্বারা করে, কিন্তু দেখা গেছে যে আমাকে বাধ্য হয় যে বলার জন্য যে হ্যাঁ আমরা দিমু। তবে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চেয়ারম্যানরা অতিরিক্ত অর্থ নেওয়ার কথা স্বীকার করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সরকারিকরণ করার আহ্বান জানালেন। কিছু বেশি রাখে, আবার রাখেও না। বারণ করলে, ধরা পড়লে, আমার কাছে অভিযোগ করলে, বেশি চাইলে এবার ওরা আমার ওখানে রিং দেয় যে 50 টাকা চায় একটাই করতে। তখন আমি আবার রিং দিয়ে বলে দিই যে না না এত কেন। আমাদের প্রয়োজন, এই জন্য এরা সরকারিকরণ করা দরকার। এরা না হলে এরা ভালো প্রশিক্ষণ এখানে নেয় আমাদের ফ্রি সার্ভিস মেশিনে, পরে দেখা যায় অন্যত্র যে চাকরি নিয়ে যায়। অবশ্য জেলা প্রশাসক এসব অনিয়মের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন। অনেকেই নির্ধারিত ফিয়ের চেয়ে বেশি নিচ্ছে বা জনসমাগম বেশি দেখে এই সুযোগটিকেও নিচ্ছে। এই ধরনের অভিযোগ যদি আসে আমাদের কানে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের 4টি উপজেলায় 59টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র রয়েছে। একটি তথ্য সেবা কেন্দ্রে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন মানুষ তথ্য সেবা নিতে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিপরিষদ সভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দিয়েছেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়ার সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য ইব্রাহিম শেখকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। গত রোববার ভারতের ঝাড়খণ্ড থেকে ইব্রাহিম ওরফে লালটুকে গ্রেফতার করা হয় বলে জানান স্থানীয় পুলিশ প্রধান। রাজ্যের পাকুড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ইব্রাহিম শেখের কাছ থেকে একটি রিভলভার, কয়েক রাউন্ড গুলি ও 4টি বোমা সহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম উদ্ধার করে।
গত বছরের 2 অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে 2 কথিত বাংলাদেশির মৃত্যু হয়। ওই ঘটনার তদন্ত শুরুর পর থেকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা NIA জঙ্গিদের বিভিন্ন গোপন অপতৎপরতার খবর প্রকাশ করে আসছে। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার দেশটির সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মোহাম্মদ মুরসির বিরুদ্ধে চলমান বিচার কাজের বিরোধিতা করে স্লোগান দেয়। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও টিয়ার গ্যাস ব্যবহার করে বলে জানায় স্থানীয়রা। আগামী মঙ্গলবার মুরসির বিরুদ্ধে মামলার প্রথম রায় দেওয়ার আগে এই সংঘাতের ঘটনা ঘটল। তার বিরুদ্ধে 2012 সালে ক্ষমতায় থাকাকালে বিক্ষোভকারী হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাবেক প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। 2013 সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন তিনি। ভূমধ্যসাগরে 700 অবৈধ অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনায় মাত্র 28 জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদিকে বিবিসি, CNN সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একজন বাংলাদেশের কথা বলা হয়েছে, যাকে আরও কয়েকজনের সঙ্গে উদ্ধার করেছে ইতালির উদ্ধারকর্মীরা। এদিকে সমুদ্রপথে মানব পাচারের ঘটনাকে এ অঞ্চলের জন্য প্লেগ রোগ উল্লেখ করে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আহ্বান করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। প্রায় 700 জন অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে রোববার থেকে। লিবিয়া উপকূল থেকে 70 মাইল দূরে এবং ইতালির ল্যাম্পাদুসা দ্বীপের কাছাকাছি এ দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ইতালীয় কোস্টগার্ড এবং কয়েকটি দেশের জাহাজ ও হেলিকপ্টার। তবে আশঙ্কা করা হচ্ছে ওই নৌকার অধিকাংশ আরোহীরই মৃত্যু হয়েছে। এই অবস্থায় আফ্রিকা থেকে অবৈধ অভিবাসীদের ইউরোপে আসা ঠেকাতে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী রেনজি। সাগর পাড়ি দিতে গিয়ে যারা মারা যাচ্ছেন তারা আমাদেরই ভাই বোন। মানব পাচারকারীদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য এই দুর্ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতে এসেই অভিবাসীদের দাস হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারীরা। সুতরাং তাদেরকে কিভাবে রুখে দেওয়া যায় আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে। ভূমধ্যসাগরে নতুন করে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তাৎক্ষণিকভাবে কি করা যায় সে বিষয়ে আমি ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আফ্রিকা এবং ইউরোপের মাঝখানে সচরাচর যেসব দুর্ঘটনা ঘটছে আমরা এর দায় এড়াতে পারি না। এ বিষয়ে আমি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছি। অবৈধ অভিবাসীদের প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি কিছু কার্যকর পদক্ষেপ হাতে নিতে হবে। আফ্রিকা থেকে পানিপথে ইউরোপে যাওয়ার সময় প্রায় এমন দুর্ঘটনা ঘটলেও কোনোভাবেই অবৈধ অভিবাসীদের ঠেকানো যাচ্ছে না। লিবিয়ার উপকূলীয় মিস্তারা শহরে দিন দিন বহু আফ্রিকান জড়ো হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এদের মধ্যে অনেককে একটি বন্দিশালায় রাখা হলেও সামনের দিনগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে লিবিয়া কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের খবর। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। মিরপুরে 1 ম্যাচ হাতে রেখেই 7 উইকেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ধরাশায়ী করে মাশরাফি বাহিনী। 18তম সিরিজ জয়ে ম্যাচ সেরা হয়েছেন তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল। গতকাল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 239 রান করে পাকিস্তান। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ জয়ে মাশরাফিদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। এমন অর্জন অনন্য, অসাধারণ। যেভাবে বর্ণনা করা হোক না কেন, প্রশংসার সব উপময় যেন কম হয়ে যাবে টাইগারদের বিজয়ের গল্পের ক্ষেত্রে। কারণ 16 বছর অজয়ে থাকা পাকিস্তানকে আগের ম্যাচে হারানোর পর এবার 1 ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের ক্রিকেটের মানসিক চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয় বীর ক্রিকেটারদের। সেই সাথে টাইগারদের এমন অর্জনে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাণ্ডুলিপিতে নতুন গাঁথুনি খোদাই করে লেখা থাকবে অনন্তকাল। এর আগের গল্পে মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে টস ভাগ্যে জিতে স্বাগতিক বোলারদের বিপক্ষে চড়া হয়ে খেলতে গেলে দলীয় 36 রানে রুবেলের আউটসুইং বলে মাসুল দিতে হয় ওপেনার সরফরাজকে। বাকিটার সময় পাকিস্তানের টপ ও মিডল অর্ডাররা সানি, সাকিব, নাসিরদের স্পিনে হাবুডুবু খেয়েছে। দলীয় 77 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। তবে হারিস সোহেল ও সাদ নাসিম ত্রাতা হয়ে ওঠেন পাকিস্তানের জন্য। তাদের গা জ্বলানো ব্যাটিং থামান
150 ম্যাচ খেলতে নামা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হারিস সোহেল 44 রানে আউট হবার পর শেষের দিকে সাদ নাসিমের অপরাজিত 77 ও ওয়াহাব রিয়াজের 51 রানে 239 রানের পুঁজি পায় পাকিস্তান। টার্গেট 240, আস্কিং রান রেট 4.80। বোলারদের কৃতিত্বর পর এবার পালা ব্যাটসম্যানদের মুনশিয়ানা দেখানোর। বেশ দাপটে শুরু সৌম্যর। স্কোরবোর্ডে রান উঠতে থাকলো বিদ্যুৎ গতিতে, কিন্তু ঈর্ষা হলো ক্রিকেট বিধাতার। দলীয় 22 রানে ব্যক্তিগত 17 রানে আউট হলেন সৌম্য। সতীর্থকে হারিয়ে যেন তেতে উঠলেন তামিম। মিরপুরের সবুজ ক্যানভাসের বুক চিরে তামিমের একের পর এক বাউন্ডারি যেন গুলি হয়ে বিঁধল পাকিস্তানি ক্রিকেটারদের বুকে। তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে পাক বোলাররা আবছা করে বলছিল, ছেড়ে দাও ভাই, কেঁদে বাঁচি এবার। কিন্তু এই মিরপুরে যে দুইবার জয়ের খুব কাছে গিয়েও কাঁদতে হয়েছিল কোটি কোটি টাইগার সমর্থকদের, তা তো আর ভুলেননি তামিম ইকবাল। তাই বিস্ফোরণ রূপে প্রতিপক্ষের বোলারদের পিটালেন ইচ্ছা মতো। তামিমের আপসহীন ব্যাটিং এর মাঝে রিয়াদের আউট কিছুটা স্বস্তি এনে দিয়েছিল পাকিস্তানের বোলারদের, কিন্তু ম্যাচের বাকিটা সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হয়েছে পাক বোলারদের। তারপরেও ম্যাচের বাকি গল্পে পাক বোলারদের আর কান্না থামিনি, কারণ শাহরিয়ার নাফিস মাহমুদুল্লাহ রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টানা 2 ম্যাচের সেঞ্চুরি উদযাপন করেন তামিম ইকবাল। তার ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি আর মিস্টার ক্লাসিক মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ 7 উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে। মিরপুরের এই মাটিতে দুইবার কাঁদিয়েছ বাচ্চারা, এবার কাঁদো নিজেরা, কথাগুলো আমার নয়। জয়োৎসবের পর টাইগার সমর্থকেরা গ্যালারিতে এভাবে চিৎকার করে বলছিল তাদের বিজয় ধ্বনিতে, কারণ ক্রিকেটে পাকিস্তানের যে অহংবোধ এই সিরিজ জয়ের মধ্য দিয়ে তা মাটিতে গেছে মিশে। তাই টাইগার ক্রিকেটারদের এখন অগ্নিদৃষ্টি প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। খেলা শেষে এভাবে নিজেদের পরবর্তী প্রত্যাশার কথা জানান অধিনায়ক মাশরাফি। দুর্দান্ত খেলার জন্য দলের সবাইকে ধন্যবাদ জানান তিনি, আর সেই সঙ্গে তামিমের অসাধারণ সেঞ্চুরির প্রশংসা করেন মাশরাফি। অন্যদিকে টানা 2 সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা তামিম দর্শকদের উদ্দেশ্যে বললেন, বাজে সময়ে তাকে নিয়ে সমালোচনা করলে আপত্তি নেই, তবে তামিম অনুরোধ করেছেন তার পরিবারকে নিয়ে যেন কটূক্তি করা না হয়। 3-0 অবশ্যই এখন তো এরকম সমীকরণ এসে গিয়েছে। কালকে বলেছিলাম যে আমাদের ফোকাসটা ছিল আজকের ম্যাচে পুরোপুরি সিরিজটা জয় করা। নিশ্চয়ই লাস্ট ম্যাচে আমরা অবশ্যই সেরাটা খেলার চেষ্টা করব। যদি আজকে দেখেন তাহলে দেখবেন যে আমরা অলমোস্ট পারফেক্ট ম্যাচ খেলেছি দুইটাই। তো এরকম খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে। সমালোচনা থাকুক, সবকিছু ঠিক আছে, আমি প্রফেশনাল ক্রিকেটার, সব শুনতে রাজি। ভালো খেললে ভালো বলবে, খারাপ খেললে খারাপ বলবে মানুষ, দ্যাটস ফাইন, বাট পার্সোনাল হওয়া উচিত না। আমার জন্য আমার ফ্যামিলি অনেক সাফার করেছে, যেটা রাইট না, যেটা ঠিক না। আসলে আমি খারাপ খেলছি, আমি দোষী, আমাকে মানুষ বলুক, অতটুকু ঠিক আছে, বাট আমার কারণে যদি আমার ফ্যামিলি সাফার করে, দিস ইজ নট রাইট। তাহলে আমার আমি ওই মেন্টাল স্ট্রেন্থে থাকতে পারি না যে আমি আসলে আবার কিভাবে এসে ভালো খেলবো। এদিকে এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন সারা দেশের ক্রিকেট প্রেমীরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পরপরই উল্লাসে মেতে ওঠেন ফেনীর ক্রিকেট ভক্তরা। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবাই জড়ো হন ট্র্যাঙ্ক রোডের 0 পয়েন্টে। লাল সবুজের পতাকা নিয়ে তারা টাইগারদের অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে হোয়াইট ওয়াশের প্রত্যাশা ব্যক্ত করেন। খুলনাতেও বাংলাদেশের জয়ে আনন্দ মিছিল করেন ক্রিকেট ভক্তরা। রাতে খুলনার শহীদ হাদিস পার্ক থেকে ডাক বাংলা মোড় পর্যন্ত মিছিল করেন টাইগার সমর্থকরা। এছাড়া 7 রাস্তা ও পিটিআই মোড় সহ বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করেন নগরবাসী। 1971 সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি, আজকে আবার এই খেলার মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম 7 উইকেটে পরাজিত করার মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে বাংলাদেশ সেরা দল এবং বাংলাদেশ একদিন ক্রিকেটে বিশ্বকাপ বিজয় অর্জন করবেই করবে। আমরা আশা করি সেই টেস্টেও আমরা জয়লাভ করব। আমরা পাকিস্তানকে বাংলা ওয়াশ করবই করব। আমরা টি20 এবং টেস্ট সবগুলো ইনশাআল্লাহ জিতবো। আমরা সবগুলো জয় আমরা খুবই অত্যন্ত আনন্দিত এবং একাত্তরে জবাব দিলাম আমরা এই জয়ের সাথে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, আমরা এটা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। জলকেলির মধ্য দিয়ে বরগুনায় শেষ হলো রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। নাচ গান, পূজা অর্চনা আর একে অন্যকে পানি ছিটিয়ে উল্লাসে মাতেন তারা।
পুরনো বছরের ভুল ত্রুটি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানোই এই উৎসবের মূল লক্ষ্য। শুক্রবার শুরু হওয়া এই উৎসব শেষ হয় গতরাতে। এম এ আজমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রদীপ হাতে গানের তালে তালে একের পর এক নৃত্য, নিজেদের ভাষার গান আর সাথে ঐতিহ্যবাহী সাজ পোশাক, চুলে খোপা আর ফুল। নতুন বছর বরণ আয়োজনে বরগুনার রাখাইন সম্প্রদায়ের কোনো কমতি ছিল না। তাদের উপস্থাপন মুগ্ধ করে উৎসবে আসা রাখাইন ও অতিথিদের। নাচ শেষে পানি ছিটিয়ে অতিথিদের বরণ করে নেয় রাখাইনরা। এরপরে শুরু হয় জলকেলি উৎসব। সব বয়সী নারী পুরুষ একে অন্যের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের দুঃখ দুর্দশা, ভুল ত্রুটি ধুয়ে স্বাগত জানান রাখাইন সম্প্রদায়ের নতুন বছরকে। আনন্দে মেতে ওঠেন সবাই। আমরা নাচ করতেছি এবং এর সাথে পানি দিতেছি, খুব মজা হইতেছে আমাদের। নতুন বছরে আমরা নিজেদেরকে পরিপাটি করে আগামী বছরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে এসে অনেক আনন্দ করছি, পানি খেয়েছি। বাংলা এটা নববর্ষ আছে, আপনার নতুন বছরকে সবাই আর কি নতুন ভাবে বরণ করে না, আমরাও সেভাবে বরণ করি, এটা আমাদের সংস্কৃতি। রাখাইনদের এই উৎসবে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় রাখাইন সম্প্রদায়কে ভূমিগ্রাসীদের হাত থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমি সুযোগ পেলে আমার বক্তব্যের মধ্যে প্রসঙ্গ উঠাই এবং বলি, আমরা ভূমিগ্রাসীরা আমাদের লোকদের কাছে তাদের অনেক কিছু আমরা ক্ষতিগ্রস্ত করছি, আমরা যেন সেই জায়গাটিতে তাদের ক্ষতিগ্রস্ত না করি। এদিকে শুক্রবার থেকে রোববার 3 দিন ব্যাপী আয়োজিত এই উৎসবকে সুষ্ঠু করতে তালতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি থানা পুলিশের মাধ্যমে, তাদের এই উৎসব পালন যাতে নির্বিঘ্নে করতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। এই উৎসবে তালতলী উপজেলার 13টি পাড়ার রাখাইনরা অংশগ্রহণ করে, আর বরগুনায় প্রায় 500 রাখাইন পরিবারের বসবাস। সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারণায় প্রায়ই আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রিটার্নিং অফিসারই ব্যবস্থা নেবেন বলছে নির্বাচন কমিশন। নিরাপত্তা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থানা বসানোর উদ্যোগে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার 20টি স্থানে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। প্রতিরোধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। মহাসড়ক 4 লেনে উন্নীত করার তাগিদ। বিশ্ববাজারে পাটজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা সংকটে দেশে উৎপাদন হচ্ছে কম। বাজার ধরে রাখতে সরকারের সহায়তা চাইলেন ব্যবসায়ীরা। এবং চাহিদা কমে যাওয়ায় চিংড়ি রফতানিতে বিপর্যয়। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের অর্ধশত হ্যাচারি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16250 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16250 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।